হোপফুলি ভিজিবল সবার এন্ড থেকে, তাই তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা স্যার, আমরা দেখা যাচ্ছে। আচ্ছা আমরা কারেন্টলি এখন যে সিলেবাসটায় মানে ম্যাথস মেজরে আছি সিউর আন্ডারে, এটা কারেন্টলি আমরা এনএপি মানে নিউ এডুকেশন পলিসি যেটা আছে এনএপি সিলেবাসের আন্ডারে আমরা পড়াশোনা করছি। ঠিক আছে, এই সিলেবাসটা মানে এখনো পুরো কমপ্লিটলি আমাদের এখানে 4 ইয়ারের কোর্স দেখবে, টোটাল 4 ইয়ারের কোর্স। তো 4 ইয়ার কমপ্লিট করলে মানে তুমি যে ডিগ্রিটা অ্যাওয়ার্ডেড হচ্ছ 4 ইয়ারের আগেও তুমি মানে স্কিপ করতে পারো, হয়তো তোমরা জানো বা না জানা থাকলে একটু ডিসকাস করা যাক। যেরকম ধরো কেউ 1 ইয়ারেও এক্সিট নিতে পারে, একটা ইয়ারে 2টো করে সেমেস্টার হয়। তো কেউ ধরো এইখানটাতে 2টো সেমেস্টার কমপ্লিট করলো, দেন এক্সিট নিয়ে নিল, নেওয়া যেতে পারে। বা পড়াশোনা অন্য কোনো স্ট্রিম চেঞ্জ করে নিলে, বা ধরো পড়াশোনা করলেই না, যা খুশি, সব রকম পসিবিলিটিস যা হতে পারে। তো এইখানটাতে সার্টিফিকেট মানে তোমাকে একটা সার্টিফিকেট দিচ্ছে। ওকে, দেন 2 ইয়ার্সে তুমি যদি লেফট করে যাও, এইখানটাতে যদি লেফট করে যাও, তাহলে তোমাকে একটা ডিপ্লোমা দেয়া হচ্ছে। অ্যান্ড 3 ইয়ার্সে এখানটাতে ম্যাক্সিমাম জন এখানেই হচ্ছে কাট করবে, অ্যান্ড এখানটায় ধরো এন্ড করবে। তো এইখানটায় যদি এন্ড করো তাহলে তোমাকে ডিগ্রি দেওয়া হবে। ওকে, তো দেন তুমি এই ডিগ্রিটা পেয়ে গেলে, দেন ধরো যত গভর্নমেন্ট জব আছে যা আছে সেই সবের জন্য তুমি অল ইন্ডিয়া বেসিস যা হয় সবকিছুর জন্য এলিজিবল হয়ে গেলে। মানে সমস্ত রকম এক্সামে আমরা এগুলোতে বসতে পারবো। এবার এর পরেও 7, 8 আরো 2টো সেমেস্টার আছে। 7, 8 যে সেমেস্টার গুলো আছে সেইগুলো পিওরলি ধরো একাডেমিক কেরিয়ারে যারা আসতে চায় তাদের জন্য মেনলি 7 আর 8। তো 7 আর 8 মানে তুমি 7, 8 কমপ্লিট করছো মানে তুমি 4th ইয়ার কমপ্লিট করে বেরাচ্ছ। তো 4th ইয়ার কমপ্লিট করলে তখন তোমাকে বলবে যে এখানে 2টো অপশন থাকবে, উইথ রিসার্চ উইদাউট রিসার্চ। তো তুমি 4th ইয়ার যদি কমপ্লিট করো, তুমি এখানে চয়েস থাকবে উইথ রিসার্চ বা উইদাউট রিসার্চ তুমি নিতে পারো। তাহলে তুমি এখান থেকে যখন 4 ইয়ার কমপ্লিট করছো তখন তোমার কাছে যে ডিগ্রিটা থাকবে সেই ডিগ্রিতে তোমার লেখা থাকবে একটা উইথ রিসার্চ আর একটা হচ্ছে উইদাউট রিসার্চ। ঠিক আছে, তো উইথ আর উইদাউট রিসার্চ এরকম ভাবে আমাদের কাছে 2টো অপশন থাকবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যাদের উইথ রিসার্চ থাকবে তারা ডাইরেক্টলি এখানে এমএসসি না করে ডাইরেক্টলি পিএইচডি তে অ্যাডমিশন পেয়ে যাবে। যাদের উইথ রিসার্চ থাকবে, উইথ রিসার্চ কমপ্লিট করা মানে এখানটাতে আবার চ্যালেঞ্জিং থাকবে। আর উইদাউট রিসার্চ যাদের থাকবে তাদের এখান থেকে এমএসসি করতে হবে, দেন তারপরে যদি একাডেমিক ফেরত আসতে চাও মানে আবার যদি পিএইচডি করতে চাও তাহলে এখানে আসা যাবে। উইথ রিসার্চ যারা আছে তারা চাইলেও এমএসসি করতে পারে, কিন্তু তারা যদি তাদের ভিতরে যারা ধরো পিএইচডি এলিজিবল ক্যান্ডিডেট বা অবভিয়াসলি পিএইচডি এন্ট্রান্সও হবে, নেটের থ্রুতে এখন কন্ডাক্ট হচ্ছে, তো ডাইরেক্টলি এখান থেকে পিএইচডি তে মুভ করা যাবে। দিস দ্য অ্যাডভান্টেজ। এখানে যে ডিগ্রিটা পাবে সেটা তোমাকে মানে বিএসসি ডিগ্রি দেবে উইদাউট মানে এইখানটাতে তোমাকে বিএসসি মানে মেজর ধরো মানে ডিগ্রিটা দেবে এখানটাতে। বাট এইখানে তুমি 4 ইয়ার যখন কমপ্লিট করছো তখন বিএসসি ম্যাথ মেজর উইথ রিসার্চ, এখানে উইদাউট রিসার্চ এরকম ভাবে তোমার নামটা আসবে। ওকে, আর এইখানকার ডিগ্রিটা এখনো মানে কমপ্লিট হয়নি, সেজন্য আমি এখনো কনফার্ম বলতে পারছি না যে কি ডিগ্রি অ্যাওয়ার্ডেড হবে। কিন্তু অনলি বিএসসি ডিগ্রি মনে হচ্ছে হবে এই জায়গাটাতে এক্সিট করলে। বিএসসি অনার্স হয়তো বলবে না এই জায়গাটায়। ঠিক আছে, যারা 4th ইয়ার কমপ্লিট করে বেরাবে তাদেরকেই বিএসসি অনার্স বলবে, আর এই জায়গাটায় এক্সিট করলে হয়তো বিএসসি শুধু বিএসসি ডিগ্রি বা বিএসসি মেজর হয়তো বললেও বলতে পারে। তো আমি এখনো কনফার্ম না যে এই জায়গাটা কি বলবে, কারণ এখনো ধরো তোমাদের কারেন্ট ইয়ারে যে ব্যাচ স্টুডেন্টরা আছে তারা এখন 4th সেমেস্টারে অনগোয়িং চলছে। তো এখনো 5, 6 কমপ্লিট হলে দেন এই জায়গাটা ক্লিয়ার হবে যে কি ডিগ্রি আলটিমেটলি অ্যাওয়ার্ডেড করছে 3 ইয়ার্স এর এন্ডে। ঠিক আছে, বাট 3 ইয়ার্স এর এন্ডে যদি তুমি এখান থেকে বেরাও তাহলে অল ওভার ইন্ডিয়াতে যা যা এন্ট্রান্স হয় সেগুলো
দিতে পারো। পিওরলি একাডেমিক কেরিয়ারে যদি থাকতে হয় তাহলে 7-8 কন্টিনিউ করলে ঠিক আছে, আদারওয়াইজ তুমি এখান থেকে বেরিয়ে সমস্ত কিছু এন্ট্রান্স যা যা আছে সব তুমি দিতে পারো। এখানে মাই সাজেশন হচ্ছে তুমি অ্যাটলিস্ট 3 ইয়ার্স এর পরে গিয়ে এক্সিট নিতে পারো, মানে তুমি তার আগে এক্সিট নিও না। মানে সার্টিফিকেট বা ডিপ্লোমা এগুলোর সেরকম ভ্যালু নেই মার্কেটে, তুমি জানো। মানে আমাদের ডিগ্রি ছাড়া মানে ভ্যালু নেই। যখন তুমি ধরো মানে একবার এখানে এন্টার করছো এই কোর্সে, তাহলে মাথায় রেখো যে আমি 3 বছরের আগে এখান থেকে এক্সিট করব না, 3 বছর আমি কমপ্লিট করে এখান থেকে ডিগ্রি নিয়ে বেরাবোই। ঠিক আছে, অ্যাটলিস্ট ডিগ্রি নিয়ে বেরাবোই। 4th ইয়ার যেটা আছে সেটা অপশনাল, তো অতটা ধরো হয়তো ভাবছি না, কিন্তু তুমি 3 ইয়ার্স এর আগে এক্সিট করবে না। ক্লিয়ার সবার? ঠিক আছে, হ্যাঁ স্যার। সবার ওকে তো? বাকিদের থেকেও ফিডব্যাক চাই, মানে Yes, sir. Yes, sir. চ্যাটে লিখলে আমি কিছু বুঝবো না, একটু মাইক্রোফোন অন করে। মানে তো অনলাইন পড়ানোর এটাই ডিসঅ্যাডভান্টেজ যে অফলাইনে তো সবাইকে সামনে দেখা যায়, সবার কাছ থেকে রেসপন্স পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায় না। এটা সবার ক্লিয়ার কোর্স স্ট্রাকচারটা? কারণ তুমি যেটা নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ সেটার স্ট্রাকচারই যদি তোমার প্রথমে ক্লিয়ার না থাকে, যে রোড ম্যাপ বা আমাদের থ্রু আউট জার্নিটা কি সেটা যদি আমরা না বুঝি, তাহলে মানে আর শুধু সাবজেক্ট পড়ে গেলাম, কি হচ্ছে, কত দূর পড়বো, কি পড়বো, প্ল্যানিংটা তোমাকে আগে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এর আগে এক্সিট করবে না, ডিগ্রি কমপ্লিট করবে, না হলে তোমার এই পড়াশোনার কোনো ভ্যালু থাকবে না। আমাদের এইচএস এ মাধ্যমিকের পরে দেখবে একটা করে রেজাল্টের সাথে সাথে একটা করে কাগজ দিয়েছে, যেগুলো দেখবে ওই কাগজগুলো কোথাও লাগে না, তাই না? কলেজে ভর্তি হয়েছে বা যেখানে ভর্তি হয়েছে সব জায়গায় রেজাল্ট জমা দিতে হয়। ওকে, একমাত্র যখন চাকরি পাবে তখন ওই রেজাল্ট লাগবে না, তখন ওই কাগজগুলো তোমার কাজে লাগবে, মানে ওই সার্টিফিকেট গুলো কাজে লাগবে। এই সার্টিফিকেট যেগুলো আছে যা যা আগে পেয়েছো তার সাথে ডিগ্রি সার্টিফিকেট যেটা পাবে, এটা খুব ভ্যালুয়েবল, খুব প্রেস্টিজিয়াস মানে সার্টিফিকেট। এটা পাওয়া মানে তুমি গ্রাজুয়েট, মানে তোমাকে গ্রাজুয়েট বলা হচ্ছে। এরপরে এমএসসি কমপ্লিট করলে সেটাকে আমরা পোস্ট গ্রাজুয়েট বলি, এটা আরো তার থেকে বড়, বাট অ্যাটলিস্ট গ্রাজুয়েট মানেই হচ্ছে তুমি অল ওভার ইন্ডিয়াতে যত রকম জব আছে সেগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারছো, এন্ড তোমায় যা স্যালারি যা পজিশন সেগুলো তুমি সব পাবে। তো ডিগ্রি নিয়েই হচ্ছে আমরা মিনিমাম ডিগ্রি কমপ্লিট করেই বেরাও, তারপরে একাডেমিকে থাকবে না থাকবে সেটা তার পড়াশোনার ফার্দার, মানে যদি ভালো পড়াশোনায় মানে থাকো বা এখান থেকে ফার্দার কন্টিনিউ করতে চাও, তাহলে এখানে আমরা কন্টিনিউ এখানটায় পরে ডিসকাস করবো, এখন এগুলো আমাদের ডিসকাস করার জায়গা নেই, কিন্তু মাইন্ডসেট হবে এই অবধি পৌঁছানো থাকবে। এবার এইখানটাতে এই কোর্স স্ট্রাকচারে দেখবে আমাদের এখানে এই যে কোর কোর্স বলে যেটা রয়েছে, এটাই হচ্ছে আমাদের মেজর পেপার। ঠিক আছে, যেরকম ধরো আমাদের ফার্স্ট সেমেস্টারে একটা মেজর পেপার পড়তে হচ্ছে, আর তার সাথে এখানে ক্রেডিট মানে এরকম 4 ক্রেডিটের মার্কস দেওয়া আছে এরকম ভাবে। ঠিক আছে, তো এই ক্রেডিট বা এইগুলো হয়তো তোমরা এইচএস এ যে এখান থেকে যে বোর্ডে পড়েছো হয়তো ক্রেডিট সিস্টেমে পড়াশোনা করোনি, সবাই আমরা এখানে নাম্বার মানে 100 মার্কসে এক্সাম হতো এরকম ভাবে পড়ে এসেছি। ওকে, তো যাই হোক, ক্রেডিট সিস্টেমটা এই মুহূর্তে বুঝতে হবে না, সেগুলো আমরা আরো যখন শেষের দিকে যাব তখন গিয়ে বুঝবে। তুমি এটাই মাথায় রেখো যে এটা তোমার 100 মার্কসের পেপারের মতন। তো মানে 100 মার্কস তোমার একটা পেপার ধরো, যদিও 100 মার্কসের এক্সাম হয় না, কত মার্কসের এক্সাম হয় না হয় সেগুলো আমি একটু পরে ডিসকাস করছি, বাট তুমি আপাতত কনসিডার করো এটা তোমার 100 মার্কসের পেপারের মতো। ঠিক আছে, এই মেজরের যে পেপার গুলো আছে এখান থেকে ধরো ফার্স্ট সেমিস্টারে একটা, সেকেন্ড সেমিস্টারে একটা, যখন থার্ড সেমিস্টারে আসবে তখন দুটো পেপার হয়ে যাবে, এই যে 2 ক্রস রয়েছে। যখন ফোর্থ সেমিস্টারে আসবে তখন তোমার 4টে পেপার হয়ে যাবে, এখানে 4টে হয়ে যাবে। ওকে, তো এইরকম ভাবে পেপার গুলো 4টে বা 3টে, এখান থেকে হচ্ছে মেন ম্যাজিক শুরু হয়। আমি সবাইকে যখন আমাকে ফোন করেছিলে সবাইকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে এইখান থেকে কিন্তু সিনারিও পুরো পাল্টে যায়। ঠিক আছে, ওই অনেকটা ধরো ওই নদীর জলের মতন, যে তুমি গরমকালে গ্রীষ্মকালে যেরকম সামারে পুরো শুকনো থাকে, অ্যান্ড এই বর্ষাকালে সেসব নদীগুলো ফুলে ফেপে ওঠে, একদম মানে ভয়ঙ্কর রূপ দেখা যায়। তো সেরকম ভাবতে পারো এখান থেকে এইটার মানে যেই মেন যে চেহারাটা, এখান থেকে তুমি সেটাকে
মেন দেখতে পাবে। তার আগে অব্দি এটা তোমার কাছে খুব সুন্দর, মানে যেরকম মুভিতে দেখায় কলেজ যাচ্ছ, এনজয় করছো সমস্ত কিছু, তো সেই লাইফটা এইখানেই ফার্স্ট ইয়ার অব্দি থাকবে। অ্যান্ড দেন তারপরের লাইফটা হচ্ছে পুরোপুরি ঘরে নিজে বন্দি থেকে পুরো তোমাকে লড়াই চালিয়ে যেতে হবে ফর গ্র্যাজুয়েট। আর কোনো উপায় নেই, এখান থেকে লাইফ ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, ওখান থেকে আর সহজ থাকবে না। আচ্ছা, এবার আমাদের এই যে মার্ক করলাম ডিএসসি বা কোর কোর্স যেটা, সেটা হচ্ছে আমাদের মেজর পেপার। অ্যান্ড এর সাথে আমাদের এসএসসি যে আরেকটা পেপার থাকবে, এটাও আমাদের মেজর পেপার। এসএসসি তোমার 3টে সেমেস্টারে থাকবে। ঠিক আছে, সেম ক্রেডিট, মানে সেম ভ্যালু। এখানেও যা ভ্যালু, এখানে ধরো 4 ক্রেডিট যদি হয়, এখানেও 4 ক্রেডিট রয়েছে। ক্লিয়ার? বাকি তোমার মানে মাইনর পেপার যেটা আছে, এটাকেও তোমাকে একটু ভ্যালু দিতে হবে। মাইনর পেপারেও এখন ক্রেডিট প্রায় অলমোস্ট 4 ক্রেডিট করেই রয়েছে। তো মাইনর কিভাবে পড়বে, মানে ম্যাক্সিমাম জন ধরো এখন সেলফ স্টাডি করে মাইনরে। তো পরে আমরা আরো মাইনর নিয়ে তোমাকে আপাতত কলেজের সাথে শুরু করো, তারপরে যতটা আমার তরফ থেকে হয় হেল্প করব। কারোর যদি মনে হয় যে না মাইনর খুব ডিফিকাল্ট লাগছে বা ওই সাবজেক্টটা তুমি পারছো না, তাহলে অবশ্যই আমি রেকমেন্ড করবো যে মাইনরেরও তুমি টিউশনস নিতে পারো। মাইনর তোমার এরকম চলতে থাকবে। ওকে, তো মাইনর নিয়ে আবার আমরা পরে কথা বলবো। আর এছাড়া তোমাকে আইডিসি পড়তে হবে। ওকে, অ্যান্ড এইসি বলে একটা সাবজেক্ট আছে, হয়তো কলেজে এগুলো শুরু হয়েছে। আর একটা সিভ্যাক, এই সাবজেক্ট গুলো রয়েছে। তো এইগুলো তুলনামূলক ধরো ওই কলেজেই ধরো এক্সাম গুলো হয়, তো তুলনামূলক ইজি হয়। অ্যান্ড সবাই অলমোস্ট ফুল মার্কসের কাছাকাছি পায়। বোঝা গেল? তোদের এইচএস এ কিছু এরকম ছিল যে স্কুল থেকেই নাম্বার দেয় বা এরকম কিছু ছিল এক্সাম? হ্যাঁ, ওই প্র্যাকটিক্যাল যেগুলো হতো সেগুলো। হ্যাঁ, তো প্র্যাকটিক্যাল তো স্কুল থেকে তো সেরকমই ভাবতে পারিস। ঠিক আছে, ওকে, তো সেরকমই এগুলোকে ভাবতে পারিস। মানে এবার সবাই বুদ্ধিমান, তাহলে বুঝে নাও যে এগুলোতে মার্কস কতটা পাওয়া যেতে পারে। ওকে, তাহলে তোমার কাছে তোমার মেইন সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে এই সাবজেক্টগুলো। মানে ধরো আমরা 3 স্টারে যদি রেটিং করি, তাহলে এই দুটো হচ্ছে তোমার মেন সাবজেক্ট। আর তার সাথে তোমাকে মাইনর পেপার যেটা আছে, সেটাও যেহেতু ভালোই ক্রেডিট, 4 ক্রেডিট, বাট যখন তুমি পরে আসবে এখানে 16 ক্রেডিটের রেসপেক্টে 4 ক্রেডিট আর সেরকম ভ্যালু রাখে না। বাট স্টার্টিং এর দিকে 4 ক্রেডিট মানে এটা ধরো 100 মার্কসের পেপার, এটা 100 মার্কসের পেপার, এখানে 400 মার্কসের পেপার, এটা 100 মার্কসের পেপার, এরকম হয়ে যাবে। তো এইগুলোকে তোমাকে ভালো করে স্কোর করতে হবে এই সাবজেক্ট গুলোতে। ঠিক আছে, মাইনর তুলনামূলক অনেক ইজি কোশ্চেন সেট হয়। সিলেবাস স্টার্টিং এ মাইনর মেজরের দিকে একই সিলেবাস রেখেছে, কারণ এখানটাতে কেউ চাইলে মেজর থেকে মাইনরে শিফট করতে পারে ও মাইনর থেকে মেজরে শিফট করতে পারে, এরকম অপশন এই এনইপি সিলেবাসে আছে। বাট কলেজগুলো হয়তো অ্যালাউ করে না, মানে কিন্তু এমনি গাইডলাইনে এইভাবে রয়েছে বলে সেই জন্য ধরো মেজর মাইনরের এই ফার্স্ট ইয়ারের যে সিলেবাসটা আছে, এটা ধরো একদম সেম মেজর মাইনরের ভিতরে সেম রাখা হয়েছে, যাতে কেউ মেজর থেকে মাইনর বা মাইনর থেকে মেজরে আসতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? বাট মাইনরে ধরো আমরা এখানে যেই পেপারটা পড়বো মেজরে, সেটা মাইনরে ধরো আমার মাইনরেরও ব্যাচ রয়েছে, তো সেখানে যখন পড়াবো ওদেরও ধরো একই টপিক পড়াবো। তো কিন্তু দুজনের পড়ানোর ধরন আলাদা, মানে তোমার যেই রকম টাইপের কোশ্চেন আসবে, ওর কিন্তু অনেক ইজি কোশ্চেন আসে। মানে ওদের মাইনরের লেভেলে আবার মানে সিলেবাস সেম, বাট লেভেল অফ প্রবলেমস বা যেই কোশ্চেনের অপশনস যেটা আছে, সেটা পুরোপুরি আলাদা ওদের। ঠিক আছে, আমি এখন ডিফারেন্স বোঝাতে চাই না তোমাকে, জাস্ট এটুখানি বলতে চাই যে তোমার মেজর পেপার যেটা হয় সেটা সত্যি মানে স্ট্যান্ডার্ড হয়, তোমাকে সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে পড়াশোনা করতে হয়। ওকে সবার, বুঝেছো? ওকে, হ্যাঁ স্যার। এবার আরো দুটো অদ্ভুত জিনিস এখানে তুমি দেখতে পাচ্ছ। একটা হচ্ছে সামার ইন্টার্নশিপ, অ্যান্ড আরেকটা রয়েছে রিসার্চ ওয়ার্ক বা ডিজার্টেশন। এই রিসার্চ ওয়ার্ক বা ডিজার্টেশন এইখানটাতে যে উইথ রিসার্চ যারা নেবে তাদের জন্য, মানে এটার স্টার্টিং এ এখানে কোনো সেমেস্টারে কোনো এফেক্ট নেই। এটা তোমার ওই 7-8 যখন আসবে তখন এই রিসার্চ ওয়ার্ক বা এইগুলো তোমার ম্যাটার করবে, তখন যারা এইখানটায় আসবে তখন
আলোচনা করা যাবে। এখন এটার কোনো মিনিং নেই। তো তোমার কাছে যে ডিগ্রি পাওয়া অবধি এটার কোনো ভূমিকা নেই। সামার ইন্টার্নশিপটা হচ্ছে তোমাকে কারোর আন্ডারে, কোনো টিচারের আন্ডারে বা কোনো কলেজের ডিপার্টমেন্টের আন্ডারে তোমাকে একটা ইন্টার্নশিপ করতে হয়। ওকে, যেরকম ধরো আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এবার আমরা সামার ইন্টার্নশিপ অফার করেছিলাম, লিমিটেড সিট থাকে, তাতে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করেছিল, আমি করিয়েছিলাম, আমি আরেকজন, আমার সাথে আরেকজন স্যার, আমরা দুজন মিলে অর্গানাইজ করেছিলাম। তো আমাদের আন্ডারে স্টুডেন্টরা সামার ইন্টার্নশিপ করেছে। ওকে, তো সেরকম তুমি তোমার কলেজের থেকে যদি তোমাকে রেকমেন্ডেশন করে কোথাও, তো সেখানে সামার ইন্টার্নশিপ করতে পারো, অথবা ধরো তুমি আমাদের আন্ডারেও করতে পারো, ডিপেন্ড করছে। তো সামার ইন্টার্নশিপটা তোমাকে করতে হবে, এটা ছাড়া তুমি এক্সিট নিতে পারবে না। এই যে ডিগ্রিতে তুমি যখন রেজাল্টটা তোমায় দেবে, ডিগ্রি হোক বা এই যে যতগুলো তোমাকে টার্মিনাল দেখালাম এখানটাতে, তোমাকে সামার ইন্টার্নশিপটা করা থাকলে তবেই তুমি এক্সিট নিতে পারবে। মানে কি, ধরো কেউ ফার্স্ট ইয়ার করে ছেড়ে দিতে চাচ্ছে পড়াশোনা, তাহলে তাকে সেকেন্ড সেমেস্টার ইভেন্ট গুলোর ভেতরে তোমাকে এই সামার ইন্টার্নশিপটা করতে হয়। ওকে, আমাদের কলেজে আমরা আমি সেকেন্ড সেমেস্টার মানে এদেরকে নিই না, আমি অ্যাটলিস্ট ফোর্থ সেমেস্টারে যারা ছিল তাদেরকে সামার ইন্টার্নশিপে নিয়েছিলাম, কারণ ধরো আমরা যেগুলো সামার ইন্টার্নশিপে শেখাবো তার জন্য তাকে অ্যাটলিস্ট এইগুলো পার করে আসতে হবে। তো রেকমেন্ডেড হচ্ছে এই জায়গাটাতে সামার ইন্টার্নশিপটা করা বেস্ট হয়। ওকে, তুমি কিছুটা ম্যাথস শিখেও গেলে দেন ভালো হয়। অ্যান্ড এইখানটাতেও করা যায়, যে কোনো ইভেন্টের জায়গায় তোমাকে অ্যাটলিস্ট এই যেগুলো বক্স করছি এখানে কোনো একটা জায়গায় তোমাকে সামার ইন্টার্নশিপ করতে হয়। তো আমার রেকমেন্ডেশন হচ্ছে সামার ইন্টার্নশিপ এই জায়গাটাতে সামার ইন্টার্নশিপ করাটা বেশি ভালো। ঠিক আছে, তুমি ম্যাথমেটিক্স এইখানটায় করতে গেলে তুমি কিছু শিখলেও না, কিছু নাই, একটু ক্যালকুলাস শিখেছো আর এদিকে বেসিক অ্যালজেব্রা দিয়ে তুমি এখানটায় সামার ইন্টার্নশিপে তোমার সেরকম কোনো ইন্টার্নশিপ হ্যাঁ ইন্টার্নশিপ কিসের উপর করবো, মানে টপিকটা কি, মানে যে স্যারের আন্ডারে করবো টপিকটা হচ্ছে, নাকি? হ্যাঁ, তোমাকে ফার্স্ট কথা চান্স পেতে হয়। ঠিক আছে, তুমি ইন্টার্নশিপ করতে চাইলেই তো কেউ নেবে না তোমাকে। ইন্টার্নশিপে তোমার তো একটা কোয়ালিটি থাকতে হবে, তাহলেই তোমাকে সে তার ইন্টার্নশিপে তোমাকে নেবে। তো ইন্টার্নশিপে সেমিস্টারে ভালো মার্কস থাকতে হবে, তাই তো? সেমিস্টারে ভালো মার্কস থাকতে হবে। তুমি ইন্টার্নশিপ কারোর আন্ডারে ইন্টার্নশিপ করা মানে হচ্ছে সেখানটাতে তুমি কিছু শিখতে যাচ্ছ, তাই না? ওকে, তো ইন্টার্নশিপ যখন অফার করা হয় তখন মানে এগুলো সামার ইন্টার্নশিপ প্রায় ওই ফেব্রুয়ারি মার্চের দিকে সব জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট বেরায়। তো সেখানে দেখে তোমাকে অ্যাপ্লাই করতে হয়। তারপরে দেন ধরো তুমি সিলেক্ট হলে দেন যে যে টপিক গুলো থাকে সেই টপিকের ভেতরে কোন টপিকের উপরে সিলেক্ট হবে সেটাও একটু ডিপেন্ড করে। ধরো পছন্দ মতন সবসময় টপিক পাওয়াও যায় না। ওকে, কারণ লিমিটেড সিট থাকে। ধরো কোনো একটা টপিকের উপরে আমি বললাম যে আমি 20 জন স্টুডেন্টকে নেবো, তো 20 জন স্টুডেন্ট, সেরকম 20 জন স্টুডেন্টের ভেতরে ধরো তোমার নাম নাও আসতে পারে, তো তোমাকে অন্য কোনো একটা টপিকে তখন ইন্টার্নশিপ করতে হয়। যাই হোক, মোটামুটি ইন্টার্নশিপ একটা করতেই হবে তোমাকে, এটাই বোঝানো। তো এটার তোমার স্টার্টিং সেমেস্টারে কোনো মানে নেই, মানে ইউটিলাইজেশন স্টার্টিং এ কিছু নেই, তোমাকে ফোর্থ সেমেস্টারে গিয়ে এখানটায় সামার ইন্টার্নশিপটা করে নিতে পারো। ঠিক আছে, ওকে। অথবা এই জায়গাটাতে এই বক্সটাতেও করতে পারো, বাট এখানে তোমার অতটা নলেজ হয় না, ইন্টার্নশিপে গিয়ে ভালো ইন্টার্নশিপ পাওয়া যায় না এই জায়গাটাতে। এই জায়গাটায় করলে তুমি একটা ভালো ইন্টার্নশিপ পেতে পারো, ভালো মানে টপিক পেতে পারো। মানে ইন্টার্নশিপটার কাজ হচ্ছে, ধরো তুমি একটা ভালো ইন্টার্নশিপ যদি করো তাহলে ফার্দার যদি উইথ রিসার্চ যদি মানে কমপ্লিট করো, তাহলে এই উইথ রিসার্চে তুমি এখানে রিসার্চের স্কোপটা তোমার এখানে ক্রিয়েট হয়ে যায় ইন্টার্নশিপে। তো তুমি ফার্দার উইথ রিসার্চ, ধরো কারোর আন্ডারে রিসার্চ করতে চাচ্ছ, ফর এক্সাম্পল ধরো আমার আন্ডারে তুমি রিসার্চ করতে চাচ্ছ, তাহলে আমি তোমাকে রিসার্চে কি কি বেসিসে সিলেক্ট করবো? সাবজেক্ট পড়েছো তাতে তো সিলেক্ট করবো না, নিশ্চয়ই তোমার কিছু এক্সট্রা মানে রিসার্চ রিলেটেড কিছু তুমি কাজ করেছো কিনা সেইগুলো দেখে তাহলেই তোমাকে আমি রিসার্চে মানে আন্ডার মাই গাইডেন্সে তোমাকে ধরো আমি অ্যাকসেপ্ট করবো। ওকে, তো ইন্টার্নশিপটা ভালো করলে, ভালো জায়গা থেকে বা ভালো টপিকে ইন্টার্নশিপ করলে তুমি রিসার্চে তোমার সুবিধা হয়। কি কি ভালো টপিকে, না, এখন তুমি এখন তোমাকে বললেও তুমি বুঝতে পারবে না, তুমি অ্যাটলিস্ট সেই জায়গাটায় পৌঁছাও, ইন্টার্নশিপের জায়গাটাতে ওই সেমেস্টারে পৌঁছাও। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা এগুলো ডিসকাস করা কোনো মানে হয় না। আমি শুধু কোর্স স্ট্রাকচারটা তোমাকে এখানে বোঝাচ্ছি, যে কোর্স স্ট্রাকচারটা হচ্ছে এইভাবে আমাদের কোর্স স্ট্রাকচারটা এক্সিকিউট হবে টোটাল এখানে। ঠিক আছে,
তো তুমি এখন ফোকাস করো প্রথম সেমেস্টারের উপরে, ফার্স্ট সেমেস্টার। তো ফার্স্ট সেমেস্টারে তোমাকে অনেকগুলো সাবজেক্ট পড়তে হচ্ছে এখানে, ঠিক আছে? ওকে, টোটাল 21 ক্রেডিটের সাবজেক্ট পড়তে হচ্ছে তোমাকে। এখানে একটা মেজর পেপার পড়তে হচ্ছে, মেজর পেপার পরে আরো বেড়ে যাবে, এখানে একটা মাইনর পেপার পড়তে হবে, একটা আইডিসি পেপারও পড়তে হবে। এমডিসি মানে তোমাদের জন্য না, এটা পাশে যারা আছে তাদের জন্য এমডিসি বলে। তোমার আইডিসি পড়তে হবে, তারপরে দেন একটা এইসি পেপার পড়তে হবে, এসিসি একটা পড়তে হবে, সিব্যাক একটা পড়তে হবে, আর কিছু না। এইগুলো তোমার এখন কিছু নেই। সবার ক্লিয়ার সিলেবাস স্ট্রাকচার? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো দেন আমরা আমাদের মুভ করি মেন আমাদের সিলেবাসের উপরে, মিনস হচ্ছে আমাদের মানে কোর্স স্ট্রাকচারের উপরে। তো আমাদের ম্যাথমেটিক্স মেজরে এখানে কোর কোর্স মানে মেজর কোর্স মানে অনার্স কোর্স। তো আমরা এখানটাতে অনার্সে একটা পেপার পড়বো এখানে, যেরকম আমি তোমাকে দেখিয়ে আসলাম। ওকে, যেটা তোমার কলেজে সবার কলেজেই ধরো শুরু হয়েছে। এখানটাতে ক্যালকুলাস, জিওমেট্রি অ্যান্ড ভেক্টর বলে রয়েছে। এই হচ্ছে তোমার পেপারটার নাম। অ্যান্ড ফুল মার্কস 100 আছে, কিন্তু 100 মার্কসের এক্সাম হবে না। এখানটাতে তুমি ক্লিয়ার লেখা দেখতে পাচ্ছ, 75 মার্কসের এক্সাম হয় আমাদের, অ্যান্ড 25 মার্কস টিউটোরিয়াল থেকে আসে। টিউটোরিয়াল মানে এটা কলেজ থেকে আসবে। ওকে, ঠিক আছে, কলেজে তারা টিউটোরিয়াল টেস্ট নেবেন বা অ্যাটেন্ডেন্স দেখতে পারেন, বা কোনো তোমাকে কোনো অ্যাসাইনমেন্ট দিতে পারেন। তারা ইভ্যালুয়েশন করে ইউনিভার্সিটিতে নাম্বারটা পাঠাবে। সো দিস ইজ ভেরি ভাইটাল না মার্কস। মানে তুমি কলেজে গেলেই না, তোমাকে চেনেই না, তাহলে হবে না। ঠিক আছে, তোমাকে মানে 25-এ 25 পেতে হলে তোমার তো ফেসটা টিচারদের জানতেই হবে, তুমি কেমন পড়াশোনা করছো না করছো সেগুলো টিচাররা জানতে হবে। দেন তুমি তারা যা টেস্ট নেবে বা যেভাবে ইভ্যালুয়েট করবে, তো এটা খুব ভাইটাল। ওকে, আমাদের এখানে তোমরা জানো কিনা তাও আমার বলার কাজ একবার বলি। আমরা যদি 60% স্কোর করতে পারি মেজরে বা অনার্সে বলছি, বা এখন ধরো টোটাল রেজাল্টটাই কনসিডার করা হয়, তো 100-এর ভেতরে 60% যদি মার্কস থাকে তাহলে বলে ফার্স্ট ক্লাস পেয়েছো। এটা শুনেছো? ওকে, এটা খুব প্রেস্টিজিয়াস মার্কস। মানে 60 পাওয়া খুব খুব একটা বড় চ্যালেঞ্জিং না, খুব ইজি পাওয়া যায়। মানে এখানে তুমি মানে আমাদের এখানে গ্রেডিং মানে পয়েন্ট সিস্টেমে দেয়। তো ধরে নাও তুমি 8.5 বা 8.6 বা তার থেকেও বেশি মার্কস ইজিলি স্কোর করতে পারো। ঠিক আছে, বোঝা গেল? তো 60% যেটা আছে সেটা খুবই কম। মানে 60% পাওয়া মানে হচ্ছে তুমি সমস্ত ধরো যেসব গভর্নমেন্ট জবে আমরা অফিসার র্যাঙ্কেও যেসব পোস্ট গুলো আছে সেগুলোতেও ধরো 60% মার্কস থাকলে আমাদের বুঝতে দেয়। তো জাস্ট 6 পয়েন্টের উপরে তো যে কেউ পেতেই পারে, তাই না? ঠিক আছে, এখন অতটা ডিফিকাল্ট না, এখন এটা অনেকটা ইজি, কারণ তোমার কলেজ থেকেই 25 মার্কস দিয়ে দিচ্ছে 100-এর ভেতরে। তো বাকিটা স্কোর করা তো কোনো ব্যাপার না। ঠিক আছে, 25 না হোক, ধরো 20 তুমি পেয়ে গেলে তো অনেকটাই পেয়ে গেলে। আর বাকি 75-এর ভেতরে হয়তো তোমাকে 75-এ 75ই পাওয়া যায়, তাও ধরে নিচ্ছি ধরো তুমি এখানে মোটামুটি ধরো 50 বা এরকম 55-60 কিছু তো মানে কাছাকাছি স্কোর করবে। তো ইজিলি মানে এই মার্কসটা অ্যাচিভ করা যায়। ঠিক আছে, ক্লিয়ার সবার? ওকে, হ্যাঁ স্যার। কোশ্চেন প্যাটার্ন বা এগুলো আমরা ডিসকাস করব না, আমাদের পরে এগুলো এখন বলার কোনো মানে হয় না। তাহলে আমরা এখানে যে প্রিপারেশনটা করব সেটা হচ্ছে 75 মার্কসের জন্য। আর কলেজে মানে 100 মার্কসের জন্যই করব, আর কলেজের থেকে তোমার 25 মার্কস আসছে। অ্যান্ড আমাদের 3টে ইউনিট আছে দেখতে পাচ্ছ, মানে 3টে গ্রুপ আছে। ফার্স্ট গ্রুপটা ক্যালকুলাস। অ্যান্ড এখানে তো একদম মানে ধরো এখানে যদি 20 মার্কস লেখা রয়েছে, অ্যাড করলে হয়তো 75 হবে দেখছি। হ্যাঁ, 75 মার্কসই আছে এখানে, একদম এক্স্যাক্টলি মানে ফুল মার্কস পাওয়া যায়, তুমি এক্স্যাক্টলি 20-তে 20 পাবে। ওকে, খুব ইজি কোশ্চেন হয়, যে কেউ মানে পায়। ইভেন এখানকার এই যে সিলেবাসটা আছে, সিলেবাসটা এখন
খুব কম সিলেবাস আছে, সামাও ধরো সিলেবাসে এখানে বাদ চলে গেছে টপিক গুলো বা কিছু হয়েছে। তো আমি প্রায়ই বলি যে ডিসকাউন্টে এখন সিলেবাস চলছে, তো পুজোতে যেরকম ডিসকাউন্ট দেয়, ছাড় দেয়, তো সিউতে এখন সিলেবাসের ডিসকাউন্ট আছে, এখানে ইজিলি স্কোর করা যায়। তো প্রথম যেই বুলেটটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। তার মানে দুটোই অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, এটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যেটা রয়েছে। ধরো সাপোজ এইচএসে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অ্যাপ্লিকেশন কিছু পড়েছিলাম, যেরকম ধরো ট্যানজেন্ট নরমাল হয়তো পড়েছিলে, ম্যাক্সিমাম মিনিমাম হয়তো পড়েছিলে, তাই তো? হ্যাঁ এরকম টপিক পড়েছিলে। হ্যাঁ স্যার। তো সেই রকম আরো এখানে কিছু টপিক রয়েছে, যেরকম ধরো স্টার্টিং এ যেটা ডিফারেন্সিবিলিটি অফ এ ফাংশন বা এইসব যেগুলো রয়েছে, এখান থেকে সেইভাবে কোশ্চেন আসে না। দেন ধরো এমনি আমরা ধরো ডিসকাস করবো ক্লাসে আরো। দেন ধরো হাইপারবোলিক ফাংশন, এইগুলোর উপরেও সেরকম কোশ্চেন আসে না। মেনলি এখানে কোশ্চেন আসে হচ্ছে এখানে টোটাল যে চ্যাপ্টার গুলো রয়েছে এইটা থেকে আমাদের কোশ্চেন আসে। And এখানে হাবিজাবি অনেক কিছু লেখা থাকে এগুলো। তো এখানে জাস্ট দুটো চ্যাপ্টার রয়েছে, এই দুটো চ্যাপ্টারে ভরপুর কোশ্চেন আসে, ঠিক আছে? সেই জন্য এখানে প্রিভিয়াস সিলেবাস বা আগে প্রায় 7 to 8 খানা চ্যাপ্টার হওয়ার কথা এখানে, তো বাকি সব বাদ চলে গেছে। কিভাবে বাদ গেছে, কি কবে আবার ইনক্লুড হবে জানি না। আমার মনে হয় সামহাউ কোনো রকম ভাবে বাদ গেছে হয়তো। তো, যাই হোক, এখন যা সিলেবাস চলছে সেটাতে আমরা ফোকাস করছি। তো আমার দুটো চ্যাপ্টার রয়েছে, ওকে। ইন্টিগ্রাল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশনে যদি আসি, এখানে যেরকম এইচএসএ এরিয়া ফাইন্ডিং শিখেছিলে, তো সেম জিনিস এখানে তোমার ওই এইচএস এর যে এরিয়াটা রয়েছে সেটাও এখানে রয়েছে, ওকে। অ্যান্ড এখানে রিডাকশন ফর্মুলা বলে একটা টপিক রয়েছে, এটাকে ধরো অন্য কালি দিয়ে মার্কিং করি তাহলে বেটার হয়। তো হচ্ছে রিডাকশন ফর্মুলা, এগুলো রিডাকশন ফর্মুলা টাইপ বলেছে। দেন আমাদের আর্ক লেন্থ বলে একটা টপিক রয়েছে, শুধু আর্ক লেন্থকেই মার্ক করছি। এবার এটার উপরে সব রকম কার্ভ এখানে যা যা বলা রয়েছে সেগুলো আসে। দেন এরিয়া আন্ডার এ কার্ভ রয়েছে, অ্যান্ড দেন সলিড রিভলভ করলে তার সারফেস এরিয়া, এই এরিয়া নর্মাল এরিয়া না, এটা সারফেস এরিয়া, অ্যান্ড ভলিউম বের করা, সারফেস অফ রেভলিউশন। তাহলে এখানে 1 2 3 4 চারটে টপিক আছে, ঠিক আছে? টোটাল 6টা টপিক। এই 6টা টপিক, এবং ক্যালকুলাসে এটা খুবই কম টপিক। আর অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস এমনিতেই দেখবে এইচএসসি আমাদের সবার ভালো লাগে। এখানে মানে থিওরেম বা রুলস গুলো যেগুলো আছে সেগুলোকে শুধু অ্যাপ্লাই করে প্রবলেম ইভ্যালুয়েট করে, এখানে ইনডেপথের কোনো ব্যাপার নেই। আর যেহেতু অনার্স আর পাসের সিলেবাস ধরো সেম রাখতে গিয়ে হয়তো এখানে সিলেবাস শর্ট মানে ছোট হয়ে গেছে। তো ইজি 20 ইজি পাওয়া যায় একদম, তুমি মানে চোখ বন্ধ করে 20 স্কোর করতে পারো। এখানে কোনো ডিফিকাল্টিস নেই, কিচ্ছু নেই। যে কেউ মানে আহ, মানে নর্মাল পড়াশোনা করলেই পাওয়া যায়, ঠিক আছে? ওই লাস্ট মান্থে গিয়ে কি 15-20 দিনে পড়াশোনা করলে তখন আর হয় না। থ্রু আউট সেমেস্টারে তুমি যদি নর্মাল তোমার পড়াশোনা যা আছে চালিয়ে যাও, তাহলে এই স্কোরটা ইজি অ্যাচিভ করবে, ওকে। অ্যান্ড লাস্ট যে ভেক্টর যে পোর্শনটা আছে, এইচএস এর সবার ভেক্টর ছিল? হ্যাঁ স্যার ছিল। হ্যাঁ আইএসসি বোর্ডে বা অনেকের থাকে না, ওদের অপশনস থাকে। এরকম কেউ আছিস যে ভেক্টর আগে পড়িসনি? এই তো, তাহলে সবাই পড়েছিস আমি ধরে নিচ্ছি, তাই তো? স্যার আমাদের এইচএসএ ছিল স্যার। হ্যাঁ, Vector. তাহলে হ্যাঁ, আমি ফিজিক্সের ভেক্টর বলছি না, ম্যাথসে যে ভেক্টর ছিল। তাহলে এখানে প্রোডাক্ট হ্যাঁ অফ ম্যাথসের ভেক্টর। ভেক্টরস মানে ভেক্টর প্রোডাক্ট অফ টু ভেক্টরস আমরা শিখেছিলাম, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট। এখানে তারপর থেকে রয়েছে, মানে ট্রিপল প্রোডাক্ট থেকে স্টার্ট হচ্ছে আমাদের, ট্রিপল প্রোডাক্ট এটা থেকে স্টার্ট হচ্ছে। দেন এগুলো সব এক একটা টপিক, ভেক্টর ইকুয়েশন, দেন তার অ্যাপ্লিকেশন টু জিওমেট্রি। হয়তো জিওমেট্রিটা তোরা যে 3 ডাইমেনশনাল জিওমেট্রিটা পড়েছিস এইচএস এ, সেটা হয়তো ভেক্টরের থ্রুতেই পড়ে এসেছিস। যেরকম ধর শর্টেস্ট ডিস্টেন্স বের করা, একটা প্লেনের ইকুয়েশন বের করা, বা লাইনের। হোপফুলি
এইচএস এ এখন তো জিওমেট্রি মিক্সড হয়ে গেছে ভেক্টরের সাথে। অ্যান্ড মেকানিক্সটা পড়েছিস কিনা জানি না, মেকানিক্সে মানে হচ্ছে ওয়ার্ক ডান ফাইন করা, মোমেন্ট ফাইন করা, এইগুলো ঠিক আছে। অ্যান্ড তারপরে আমাদের এইগুলো লেখা থাকে, বাট ওরকম অত লাগে না, ভেক্টর ডিফারেন্সিয়েশন অ্যান্ড ভেক্টর ইন্টিগ্রেশন, এরকম 1 2 3 4 5 টপিক তুমি বলতে পারো যে রয়েছে। ওকে, অ্যান্ড এখানে মার্কসটা যদি আমি ঠিক আগের বারের মতন লিখি, তাহলে এখানে তুমি ইজিলি 20 আউট অফ 20 স্কোর করতে পারো। ঠিক আছে, ইজি স্কোর করা যায় এটা। ভেক্টর তো সহজেই হয়, আমরা সবাই জানি, তাই তো? ঠিক আছে, হ্যাঁ স্যার হয়। হ্যাঁ ভেক্টর তো এমনিতেই পারিস সবাই, তাই না? এবার মেন যেটা চ্যালেঞ্জিং জায়গা, মানে রেড দিয়ে মার্ক করি, এটাতে ডিফারেন্স হয়, যেটার উপরে বেস করে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চেঞ্জ হয়, বা কে ভালো কে খারাপ এই জাস্টিফিকেশনটা হয়, সেটা হচ্ছে এই জিওমেট্রি পার্টটা। তো এখানে তোমার 35 রয়েছে, অ্যান্ড এই 35 এর উপরে আউট অফ 35 তুমি যেটা পাবে সেটাই তোমার স্কোর দাঁড়াবে। ঠিক আছে, মানে তুমি যদি এখানে 30 তুলতে পারো, তাহলে তোমার স্কোর, ধরো আমি ধরে নিলাম কলেজ থেকে তোমাকে 25ই দিয়েছে, ঠিক আছে, তুমি কলেজ গ্রোথ চাও, ভালো পড়াশোনা করছো, তোমার পারফরমেন্স ভালো, কলেজ তোমাকে ফুল মার্কসই অ্যাওয়ার্ড করে, তাহলে তোমার এখানে 95 হলো, তাই তো? যদি তুমি এখানটাতে 30 পাও, তাহলে তোমার 90 হলো। তাহলে যত নাম্বার কমবে, দ্যাট প্রপোর্শনাল টু দিস গ্রুপ। বুঝা গেল? ওকে, হ্যাঁ স্যার হ্যাঁ। তো এর ভেতরে তোমার দু রকম টাইপের জিওমেট্রি রয়েছে। একটা হচ্ছে 2 ডাইমেনশনাল জিওমেট্রি, এই প্রথম যে বুলেটটা করা রয়েছে এটা 2D জিওমেট্রি রয়েছে। তো আমি এখান থেকে এই মুহূর্তে তোমাকে টপিক বা এগুলো আমি বলতে চাই না, পরে বলছি। অ্যান্ড এই বুলেটটা যেটা রয়েছে এটা হচ্ছে 3 ডাইমেনশনাল জিওমেট্রি রয়েছে, তাই তো? ওকে, অ্যান্ড হুম হ্যাঁ স্যার তোদের ওকে। তোদের ভেতরে কয়েকজন হয়তো ইউটিউবে আমার জিওমেট্রি ভিডিও হয়তো দেখেছিস, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখেছি। আচ্ছা, তো দেখেছিস নিশ্চয়ই, তাহলে এইটুকখানি তো আইডিয়া আছে যে জিওমেট্রিতে আমার বেস খুব স্ট্রং, তাই তো? তো আমি জিওমেট্রি পড়াতে খুব ভালোবাসি, অ্যান্ড আমি আমার কলেজে জিওমেট্রি এই গ্রুপটা পড়াই, অ্যান্ড তোদেরও খুব ভালো লাগবে যখন পড়াবো জিওমেট্রি। তো একটুখানি যদি তুমি সিরিয়াস ভাবে স্টাডি করো, এটা মানে এমন হয়ে যায় আমার কাছে, এটা শেষ করাই চ্যালেঞ্জিং হয়ে যায়। মানে এর আহ, দেখতে এরকম ছোট লাগছে, বাট এর ভিতরে অনেক অনেক টপিক রয়েছে, তো শেষ অব্দি 2D 3D কমপ্লিট করা একদম চ্যালেঞ্জিং হয়ে যায়। তো তুমি যদি মানে প্রথম থেকে ফলো করো, অ্যান্ড ক্লাস ওয়ার্কে যে প্রবলেম গুলো, প্লাস তোমাকে যেগুলো বাড়িতে আমি হোমওয়ার্ক দেবো, ওখান থেকে তুমি মেজর লেভেলে কি হয়, এখানে ডাইভার্সিটি মানে ডাইভার্সিফাই, ধরে নাও এইচএস এ যখন পড়াশোনা করতে আহ, যে কোনো একটা চ্যাপ্টার তুমি আরবিটারি ভাবতে পারো মনে মনে, আহ, তো সেখানে প্রচুর প্রবলেম, ধরো ওয়ার্কআউট এক্সাম্পল করলে, দেন এক্সারসাইজে আবার অনেক অনেক প্রবলেম ছিল। তো তুমি একটা বই সলভ করলে সেটা হলো না, তোমার আরেকটা বই সলভ করলে সেখানে দেখবে আরো অনেক প্রবলেম আছে। তো ওখানটাতে কি হয়, একই ফর্মুলার উপরে ভেরিয়াস ভেরিয়াস প্রবলেম, মানে প্রচুর প্রবলেম প্র্যাকটিসের জন্য থাকে। মেজর অনার্সে বা এই লেভেলে কি হয়, এই লেভেলে তোমার অত টাইপের প্রবলেম থাকে না, মানে ইটসেলফ কন্টেন্ট গুলো এতটাই ডাইভার্সিফাই, মানে এতটাই ধরো আলাদা আলাদা প্রবলেম, তো সেইগুলোকে প্র্যাকটিস করলেই তোমার ওখান থেকেই পুরোটা কমন আসে, এবং সেগুলোকে করা যথেষ্ট ডিফিকাল্ট। ধরো সাপোজ তোমাকে আমি 10টা প্রবলেম দিলাম, এন্ড তোমাকে আমি বললাম যে 10টার ভেতর থেকে তুমি একটা পাবে, তোমার ফার্স্ট ফিলিং হতে পারে 10টা বড় প্রবলেমে তো এইচএসে আমি 100টা প্রবলেম দিলেও সেখান থেকে একটা কমন আসবে, যদি টিচার বলতো তা আমি করে এসেছি। এইচএসে যেগুলো করেছো সেগুলো অনেক ছোট ছোট প্রবলেম, তার ভেতরে কনসেপ্টও সেরকম নেই, তোমাকে মনে রাখা অত ডিফিকাল্ট থাকে না, তুমি ইজি মনে রাখতে পারো, তো ওটা ওটা অনেক ইজি লেভেল।
ওকে, তো তোমার ওখানে একটা প্রবলেম করা 100টা প্রবলেম করা একই ব্যাপার, কিন্তু এখানে যদি 10টা প্রবলেম হয়, সেই 10টা প্রবলেম তোমার এইচএস এর রিগার্ডিং 10,000 প্রবলেম করার সমান হবে। ঠিক আছে, মানে এতটাই ডাইভার্সিফাই প্রবলেম গুলো থাকে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এখানে নাম্বার অফ কোশ্চেন খুব একটা বেশি থাকে না, মানে নাম্বার অফ প্রবলেম তোমার বাড়িতে যেটা প্র্যাকটিস করতে হয় সেটা খুব লিমিটেড। হয়তো তুমি 40টা প্রবলেম টোটাল কোনো একটা চ্যাপ্টার খাতায় সাজিয়েছো ফেয়ার কপিতে, তাহলে সেই 40 প্রবলেমের ভেতরে অবভিয়াসলি তুমি একটা বা দুটো প্রবলেম বা সেম টাইপ কোশ্চেন তুমি একদম 100% তোমার এক্সামে তুমি কমন এসে যাবে। কিন্তু সেগুলোকে নামানো সঠিক প্র্যাকটিস না থাকলে কখনোই পারবে না। মানে তোমাকে এই যে 4 মাস 5 মাস 6 মাস পাচ্ছ, যতটাই টাইম পাচ্ছ, তোমাকে বারবার বারবার সেই প্রবলেম গুলো প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এই রিগার্ডিং বই। তাহলে তো ধরো আমি হয়তো তোমাদের বলেছিলাম অনেককেই তো, মানে আমরা এই সিলেবাসের উপরে কোনো এমনি যেগুলো টেক্সট বই মানে চলে সেগুলো আমরা ফলো করব না। আমি বলেছিলাম মনে হয়তো যে আমাদের এগুলো আলাদা আলাদা মডিউল রেডি করা আছে। ধরে নাও এটা ক্যালকুলাসের মডিউল, ঠিক আছে? তো এটা অ্যাজ এ বুকই বলতে পারো, মানে জাস্ট পাবলিশ করা হয়নি। আমার মানে এখানে দেখাই তাহলে তুমি বুঝতে পারবে। আমার নাম দিয়ে যদি সার্চ করো অ্যামাজনে বা ফ্লিপকার্টে, দেখবে এখানে অনেক বই আছে। ঠিক আছে, অনেক বইয়ের আমি কাজ করেছি। তো ধরো এগুলো পাবলিশড বই বলতে পারো। আরো আছে এখানটা, ধরো সোল্ড আউট হয়ে যায় বা এই সময় ধরো যারা আছে তারা ওই বইগুলো এখানে লিস্ট আউট করেনি। অনেক বইয়ের কাজ করেছি। আম, তোমাকে এই সি এর এই বইটা চাই তোমার। ঠিক আছে, তো এইগুলো, এই যে মডিউল গুলো আছে একদম মানে ধরো তোমাকে এই সেমেস্টারে এই যে মডিউলটা দেবো, এটা ধরো আগের বারের মানে লাস্ট ইয়ার ধরো এটা আপডেট করেছিলাম। প্রত্যেকবার পরীক্ষা হচ্ছে, কোশ্চেন আসছে, অ্যান্ড টাইপিং এরর থাকে, প্রচুর এরর থাকে ম্যাথমেটিক্সে। টাইপিং যারা টাইপ করে তারা তো ম্যাথস জানে না। মানে আমার এখানে যারা ধরো টাইপ করে, তো আমি লিখেছি এক্স, উনি লিখে দিচ্ছেন এন। তো কিছু করার নেই, আর এত ধরে 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 চেক করা মানে পসিবলও হয় না, তো ভুল থেকে যায়। তো যতটা পারি ইয়ারলি একবার করে কারেকশন করি। তো এটাকে কারেক্ট করার পরে দেন তোমাকে এগুলোকে অ্যাপের ভেতরে ফার্স্ট তোমাকে অ্যাক্সেস থাকবে, মানে পুরানো নোটগুলো অ্যাক্সেস থাকবে। আপডেট হয়ে গেলে সেই আপডেট নোটগুলো তোমাকে অ্যাপের ভেতরে অ্যাক্সেস দিয়ে দেবো, প্লাস এগুলোকে আমার প্রিন্ট আউট কপিও আমাদের দিয়ে দিই স্টুডেন্টদের। তো সবসময় মানে অ্যাপ থেকে পড়া বা এগুলো সম্ভব হয় না। তো তোমার ভালোর জন্য এটা সব তোমাকে দিয়ে দেওয়া হয়। তো স্ট্রাকচারটা দেখলেই তুমি বুঝতে পারবে যে এখানে এনাফ ওয়ার্কআউট এক্সাম্পল অ্যান্ড এক্সারসাইজ সাফিসিয়েন্ট যেগুলো দরকার আমাদের, যা প্যাটার্ন চলছে সেগুলোকে ফলো করে এগুলো লেখা। ঠিক আছে, যেরকম মানে একটা মডিউল, একটা নোটস, স্টাডি নোটস বা মেটেরিয়াল যা হওয়া উচিত সেইভাবে জিনিসটা রয়েছে। অ্যান্ড আমরা কন্টিনিউয়াসলি আপডেট করছি। ওকে, তাহলে তোমার বই হচ্ছে, যেহেতু তোমার এখানে দুটো সাবজেক্ট আছে মেজরের, তো মেজরের ভেতরে এই 3টে মডিউল তো তুমি আমার কাছ থেকেই পাবে। ক্যালকুলাস, জিওমেট্রি অ্যান্ড ভেক্টর, এই 3টে টপিক একদম পুরো রেডি রয়েছে। তো মডিউলগুলো থাকবে তোমার কাছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, মানে ভিডিও সাজানো থাকবে। ধরে নাও সাপোজ আমি ক্যালকুলাস পড়াচ্ছি, টাইম লাগে অনেক সময় পড়াতে গেলে। তোমার কলেজে হয়তো দেখা গেল ধরে নাও ভেক্টরের কোনো একটা চ্যাপ্টার উপরে এক্সাম নেবে, তো তুমি, তো আমি তো পড়াচ্ছি না, আমার তো ধরো অন্য টপিকের ভেতরে রয়েছে, তোমার এইটা দরকার, তো তখন তুমি ওই রিগার্ডিং দিকে ভিডিও সাজানো থাকবে, দেওয়া থাকবে, তুমি দেখে নিতে পারো। ঠিক আছে, ঠিক আছে, ওগুলো কিন্তু আগে থেকে প্রি রেকর্ডেড বা অন্য কোনো ব্যাচের রেকর্ডিং। আর তুমি আহ, মানে সেটা ধরো অনলাইন ক্লাস করো বা অফলাইনে আসো, আহ, সেগুলো তুমি লাইভ ক্লাস করছো, আর এগুলো তোমার রেকর্ডেড মানে টপিক থাকবে। তো তুমি চাইলে পড়াশোনা তুমি তোমার মতন আগিয়ে নিতে পারো। তো এখনকার দিনে অনেক কিছু অ্যাডভান্টেজ আছে। ওকে, এই বইটা কি আছে তোদের ভেতরে? কয়েকজন দু একজন বলেছিলিস কিনেছিস নাকি?
স্যার আমি ওই রেড কালারের যে বুকটা ওটা কিনেছিলাম, সিবিসিএস না কি লেখা ছিল এইটা। হ্যাঁ, এইটা এনএপির জন্য করেছিলাম। দুটোর ভেতরে ডিফারেন্স আছে। তো যাই হোক, একটা কিনে নিয়েছিস, আর দরকার নেই। এটা যাদের থাকবে তাদের থেকে পরে পড়তে পারিস, আর যদি মনে হয় যে দরকার পরে কিনতে পারিস। অনলাইনে অ্যাভেলেবেল নেই, তুই কলেজ স্ট্রিটে মানে বইয়ের দোকানগুলোতে পেয়ে যাবি। আমরা ওই টেকনো ওয়ার্ল্ড যে বইয়ের দোকানটা আছে ওটা প্রেফার করি। ওখান থেকে গিয়ে ওদেরই পাবলিকেশন, যে এখানে লেখা রয়েছে, তো ওখান থেকে পারচেস করতে পারিস। ওরা ডিসকাউন্টও ভালোই দেয়। ঠিক আছে, ওটা স্যার কোথায় আছে টেকনোওয়ার্ল্ডটা? এটা একদম ধরো প্রেসিডেন্সির পাশ থেকে যেই টার্নটা নিলাম দেখবি, আচ্ছা নিয়েই মানে ফার্স্ট ফ্লোর, একদম সব থেকে মানে কলেজ স্ট্রিটে বড় দোকান বলতে পারিস। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এক নামে সবাই চেনে। আচ্ছা, তাহলে আমাদের এখানে মানে যেগুলো কোয়ারি থাকে, বই আমরা কি ব্যবহার করব, তো বই হচ্ছে এইগুলোই হচ্ছে তোমার বই এক একটা টপিকে। ওকে, এইগুলোই পুরো একদম কারেন্ট সিলেবাসে, ধরো যেরকম ভাবে এখানে তৈরি করা হয়েছে বা যেইভাবে রয়েছে, এটা এখনকার বা পুরানো ধরো যেই বইগুলো রয়েছে কোনোটাতে সেইভাবে মানে নেই জিনিসগুলো। ধরো তারাও বই লিখেছে, তাদের এক্সপার্টিস রয়েছে, আমিও তো সেই লেভেলে পৌঁছেছি, তো আমারও তো এক্সপার্টিস রয়েছে। ঠিক আছে, সেখান থেকে ধরো এই যে নোটস বা যেগুলো বানানো হয়েছে এগুলোকে পাবলিশ করলেই তো এগুলোই বই হয়ে যাবে। তো এগুলো আমরা আমাদের স্টুডেন্টদের জন্য ইউজ করছি। আর এখন নাম্বার অফ স্টুডেন্ট দেখবে অনেক কমে গেছে, কলেজগুলোতেও পড়াশোনার খুব কম। তো পাবলিশাররাও এখন পাবলিশ করে তাদের মানে কাগজের খরচাই আসবে না। তো আর টাবলিশিং এ যায়নি। এই যা বই আছে মোটামুটি 2021-22 অব্দি মোটামুটি কাজ করেছিলাম। রিসেন্টলি আর কিছু হয়তো এডিশন করছি, নতুন বই আর সেইভাবে কাজ করছি না। ঠিক আছে, তুমি এগুলো বই ভাবতে পারো। ওকে, বোঝা গেল? ক্লিয়ার আলোচনা? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, সবার ওকে তো? হ্যাঁ স্যার ওকে। আর আর এখানে যে বইগুলো বলা থাকে এগুলো ধরো মানে ওই কপি পেস্ট জেনারেশন টু জেনারেশন ওই হয়ে আসছে। ইংরেজ চলে গেছে কিন্তু ওই জিনিস কপি হয়ে আসছে। ঠিক আছে, এগুলো না কলেজেও পড়ানো হয়, না স্টুডেন্টরাও পড়ে। এর ভিতরে আহ, কিছু বই ভালো আছে কিন্তু সব বই ভালো না, বা এগুলো পড়ে আমার এই যা সিলেবাস আছে সেই রিগার্ডিং সব সুইটেবলও হয় না। আহ, তো আহ, মানে যদি তোমার ওন ইন্টারেস্টে কলেজে লাইব্রেরি থেকে পড়তে চাও তাহলে সেরকম দেখতে পারো। আহ, আহ, সব বই সব বেটার হয় না। যেরকম ধরো এগুলো একটু ডিফিকাল্ট হয় ফরেন অথারদের। যেরকম আমি ধরো আমার কাছে এসএল লোনির এই কোঅর্ডিনেট জিওমেট্রিটা বই এটা রয়েছে। তো খুব পপুলার বই এবং অনেক পুরানো অথার, মানে এরা ধরো এখন ওপেন সোর্স হয়ে গেছে, এখন যে কেউ ধরো এরা পাবলিশ করছে। এসএল লোনির বই ধরে নিতে পারো সেই 1910-11 সাল হবে হয়তো, তখনকার হয়তো মানে লিখেছিলেন। হয়তো আইনস্টাইনও পড়ে গেছে। ঠিক আছে, তো তবে থেকে হয়তো চলছে এরকম করে। তো সেই সময়কার লোক বলতে পারো, অথার বলতে পারো। তো আহ, অনেক পুরানো বই, বাট খুব স্ট্যান্ডার্ড, এখনো মানুষ পছন্দ করে। আহ, এই বইটাও ভালো। স্পাইজেলের যে ভেক্টর অ্যানালাইসিস যেটা রয়েছে, এটাও খুব পপুলার বই। কিন্তু এগুলো সবই মানে এক্সট্রা রিডিং এর জন্য। এগুলো তোমার অ্যাজ এ টেক্সট বই হিসাবে তুমি যদি পড়া শুরু করো তাহলে সম্ভব না। ধরো তুমি লাইব্রেরি থেকে পড়ে এক্সট্রা রিডিং এর জন্য দেখতে পারো। এগুলো ইভেন এখন তোমার ইন্টারনেটেও হয়তো পিডিএফ পাওয়া যায়। ওকে, ঠিক আছে, এগুলো তোমার এক্সট্রা রিডিং এর জন্য দেখতে পারো। কিন্তু বাকি যা ক্যালকুলাস বা এগুলো রয়েছে সেগুলোর সাথে এই টপিক ম্যাচ করবে না। এই ভেক্টরের জিওমেট্রি এই দুটোই ধরো এই যা সিলেবাস আছে এই দুটো ঠিকঠাক ম্যাচ করে। আর বাকি বইগুলো রয়েছে সেগুলো সব এক্সট্রা রিডিং এর জন্য দেখতে পারো। বাট মানে একদম তোমার মেন প্রিপারেশন যেটা থাকবে সেগুলো হচ্ছে এই মডিউল গুলো থেকে থাকবে। ওকে, এই মডেল গুলোই হচ্ছে তোমাকে এই স্কোরটা করাবে। এখানেও তুমি 35-এ 35 আউট অফ 35 35ই তুমি তুলে নিতে পারো।
তো যা কম বেশি হয় সেটা আমি বললাম যে তোমার এখানটায় ডিপেন্ড করবে যে তুমি কতটা রেডি করতে পারবে। এখানে ডিফিকাল্ট আছে, ছোট দেখে লাগছে সিলেবাসটা, বাট যখন চ্যাপ্টার গুলো হবে দেখবে এখানে অনেক বড় সিলেবাস হয়ে যাবে। তুমি কতটা রেডি করতে পারছো তার উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার বলছি নোটসগুলো কি অ্যাপে পাবো? হ্যাঁ, নোটস গুলো সব অ্যাপের ভেতরেই পাবে। আমি কিভাবে পাবে না পাবে আমি এগুলো ডিসকাস করছি, একটু রেকর্ডিংটা এখানে আমার দরকার নেই, আমি স্টপ করে নিচ্ছি। ঠিক আছে?